Assalamu alaikum rahmatullah. Hi guys. Hope you are well by the grace of Almighty. I'm also well by the grace of Almighty Allah. This is Tadul Islam. আজকে আমি আমাদের থার্ড ইয়ারে লিটারারি ক্রিটিসিজমের একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর সেটা হচ্ছে an essay of dramatic poesy. আমাদের পাঁচটা ক্রিটিসিজম রয়েছে: preface to Shakespeare, preface to lyrical ballad, an apology for poetry, biography literaria, an essay of dramatic poesy. আজকে আমি an essay of dramatic poesy এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ এটার শর্ট সামারি হিসেবে আমি আজকে আলোচনা করব। আশা করি কিছুটা হলেও সবার উপকারে আসবে। An essay of dramatic poesy, it is written by John Dryden. যদি আমরা জন ড্রাইডেনের বায়োগ্রাফি নিয়ে একটু আলোচনা করি, তাহলে প্রথমেই চলে আসে তার জীবন এবং মৃত্যু নিয়ে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1631 সালে এবং তার মৃত্যু 1700 সালে। তিনি রিস্টোরেশন পিরিয়ডকে টোটালি রিপ্রেজেন্টেড করেছিলেন এবং আমরা জানি যে জন ড্রাইডেন একজন মনার্কিজমের সাপোর্টার ছিলেন এবং সে চার্লস সেকেন্ডের সভাকবি অথবা রাজ দরবারের সভাকবি হিসেবে বেশি খ্যাতি অর্জন করেছিলেন। কিছু কিছু ক্রিটিক্সরা তাকে পোয়েট হিসেবেই ধরতে রাজি নয়। এর অবশ্য কিছু কারণ তারা দেখিয়েছেন। প্রথমত তারা বলছে যে ড্রাইডেন এমনই একজন কবি ছিলেন যিনি সবসময় লিখতেন বেনিফিটের জন্য, মানি পাওয়ার জন্য, অর্থাৎ যেখানেই মানি রয়েছে সেখানেই সে আসলে লেখনী দিয়ে সেটাকে কম্পোজ করতেন। যেমন আমরা দেখতে পাই যে আমাদের এই থার্ড ইয়ারে আরো একটা আমাদের পোয়েম রয়েছে অ্যাবসালম অ্যান্ড একিটেফু, যেটার মাঝে পলিটিক্যাল সাইটার আমরা দেখতে পাচ্ছি যে চার্লস সেকেন্ডের সাপোর্ট নিয়ে তার ইলিগাল সানকে কিন্তু সে ক্রিটিসাইজ করেছে। এটার অবশ্য তার একটা বেনিফিট ছিল। সো এই জন্য ক্রিটিক্সরা তাকে পোয়েট হিসেবে ধরতে রাজি নয়। কিন্তু ডক্টর স্যামুয়েল জনসন কিন্তু তাকে ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম হিসেবে আখ্যায়িত করেছেন। এই যে an essay of dramatic poesy, এই ক্রিটিসিজমটা তিনি লিখেছেন 1668 সালে এবং আজকে এটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এটা নিয়ে বলতে গেলে শুরুতেই এর ব্যাকগ্রাউন্ড একটু বলে নেই। এখানে চারজন ডিবেটার রয়েছে। এই চারজন ডিবেটার্সরা তারা এক একজনের মতামত প্রকাশ করবে। এর আগে আমি একটু বলে নেই, এরা চারজনই যাচ্ছে একটা ব্যাটেল দেখার জন্য, যে ব্যাটেলটা হচ্ছে বিটুইন টু কান্ট্রিজ, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডের মাঝে হচ্ছিল। সেই ব্যাটেলটা তারা দেখার জন্য তারা চারজনই একটা বোটের মাধ্যমে সমারসেট হাউস সেখানে যাচ্ছে। তো তারা বোটের মাঝে মডার্ন ড্রামা নিয়ে তারা আলোচনা করছে। সেই চারজন ব্যক্তির নাম যদি আমি একটু মেনশন করি, তাদের মাঝে ক্রাইবস, ইউজিনিয়াস, লাইসিডিয়াস এন্ড নেন্ডার, এই চারজন হচ্ছে এখানের ব্যক্তিদের মাঝে উল্লেখযোগ্য। মানে এখানে চারজন ব্যক্তিরাই তাদের মতামতগুলো তুলে ধরছে এবং তার মধ্যে নেন্ডার হচ্ছে জন ড্রাইডেনের মাউথ স্পিকার। জন ড্রাইডেনের ভিউটা এই নেন্ডার মেনশন করছে অথবা তুলে ধরছে। আমরা দেখতে পাবো তারা যেতে যেতে মডার্ন ড্রামা, এনশিয়েন্ট ড্রামা এবং লিটারেচারের যে বিভিন্ন প্রকারের ড্রামাগুলো রয়েছে সেগুলো কোনটার থেকে বেশি সুপারিয়রিটি বা কোনটার থেকে বেশি ফেমাস, এগুলো নিয়ে তারা আলোচনা করছে।
প্রথমত এখানে অ্যাকর্ডিং টু ক্রাইটস এর যে ভিউজটা তিনি সাপোর্ট করছে, হি ফেভারস ক্লাসিক্যাল ড্রামা, তিনি ক্লাসিক্যাল ড্রামাটাকে ফেভার করছে, লাইক সাপোর্ট করছে। কারণ অ্যারিস্টটল মনে করেন বা অ্যারিস্টটল বিলিভ করেন যে ড্রামা হচ্ছে ইমিটেশন অফ লাইফ, এবং সে এনশিয়েন্টদের বা ক্লাসিক্যালদের মাঝে সেটার ইমিটেশন দেখতে পেয়েছে। এবং সে আরো মনে করেন যে তারা ট্রিনিটিকে ফুললি ভাবে মেনশন করতে বা মেনটেন করতে পেরেছে। অলসো তারা লাইফটাকেও ডিপিক্ট করেছে তাদের ড্রামার মাঝে। আর তিনি এটাও মনে করেন যে মডার্ন ড্রামাটিস্ট যারা রয়েছে তারা হচ্ছে জাস্ট এসখাইলিস, সফোক্লিস, সেনেকা, এদের মাত্র এদের ছায়া মাত্র। কিন্তু ক্লাসিক্যালরা তাদের ল্যাঙ্গুয়েজ এবং তাদের সিলেক্টিং ওয়ার্ডের মাধ্যমে তাদের উইটের দিক থেকে মডার্ন ড্রামাটিস্টদের থেকে অনেক অনেক আগায়। এটা হচ্ছে ক্রাইটসদের মত, ক্রাইটসের মত। এরপরে আমরা নেক্সট যে পার্সনটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ইউজিনিয়াস। এই ইউজিনিয়াস তিনি সাপোর্ট করছেন আবার মডার্ন ড্রামা, কিন্তু সে মডার্ন ড্রামাটিস্টদের যে গুণগুলো রয়েছে সেগুলো না বলে সরাসরি তিনি এনশিয়েন্টদের ক্রিটিসাইজ করতেছে। এই বলে যে এনশিয়েন্টরা তাদের ড্রামাগুলো একটে বিভক্ত করেনি, আর কিভাবেই বা একটে বিভক্ত করবে। তাদের আমরা জানি যে এনশিয়েন্টরা 3 ইউনিটি মেনটেন করেছে। 3 ইউনিটিস মেনটেন করার কারণে তারা কিন্তু তাদের সিঙ্গেল অ্যাক্ট নিয়ে ড্রামা রচনা করেছে, ড্রামা লিখেছে। সো তাদের একটি ডিভাইড করা নেই, এবং তারা 3 ইউনিটি মেনটেন করলেও তারা ভার্চুকে রিওয়ার্ডেড করতে পারেনি, এবং যেগুলো দোষ রয়েছে, ভাইস রয়েছে, সেগুলোকে পানিশমেন্ট করে। এবং আরো কিছু ল্যাক অফ রয়েছে তাদের অ্যাফেকশনের দিক থেকে। আরো তিনি গজ দেখাচ্ছেন এনশিয়েন্টদের যে ড্রামা তার মাঝে, যেমন হোমারের হিরো জেনেছিলেন ল্যাক অফ পার্সোনালিস্ট, মানে তার পার্সোনালিটির দিক থেকে অভাব ছিল, যেমন হিরোইক ডিডস থাকা উচিত। কিন্তু হোমারের তার যে হিরো ছিল তিনি আসলে লাভ অফ অ্যাপিটাইট, খাদক ছিলেন। এটা আসলে হিরোইক ডিডের সাথে মোটেই যায় না। এই জন্য তিনি আসলে ব্লেম করেছেন যে এনশিয়েন্টরা তারা এই দিক থেকে পিছিয়ে ছিল। এই জন্য তিনি মডার্নদেরকে সাপোর্ট করছেন। নেক্সট যে পার্সনটা তিনি হচ্ছেন লাইসিডিয়াস। এই লাইসিডিয়াস তিনি আবার ফ্রেঞ্চ ড্রামাকে সাপোর্ট করছেন, এবং সেটা হচ্ছে 17th সেঞ্চুরির আর্লিয়ারের যে আর্লি সময়ের যে ড্রামাটিস্ট রয়েছে সেগুলোকে সাপোর্ট করছেন। কারণ তারা যেভাবে 3 ইউনিটিকে মেনটেন করেছে, পাশাপাশি তারা কমেডি এবং ট্র্যাজেডিকে একত্র করেনি। এটা হচ্ছে একটা বিষয়। আমরা যদি এনশিয়েন্টদের দিকে তাকাই, তারাও কিন্তু কমেডি এবং ট্র্যাজেডিকে একত্রিত করেনি। কারণ তারা যখন ট্র্যাজেডি লিখেছে তখন শুধু ট্র্যাজিক ইভেন্টস লিখে চলেছে। যখন তারা কমেডি, সেটা শুধু কমেডি। সো ফ্রেন্ডসরাও এটাই ইমিডিয়েট করেছে। কিন্তু এনশিয়েন্টদের দিক থেকে তারা আবার একটু আগানো ছিল এই দিক থেকে যে তারা ভার্চু এবং ভাইস এই দুই দিক থেকে খেয়াল রেখেছে। ভার্চুকে রিওয়ার্ড করেছে, ভাইসকে পানিশমেন্ট দিয়েছে, যেটা আসলে এনশিয়েন্টরা পারেনি। সো এই দিক থেকে তাদের পূর্বপুরুষদের থেকে তারা এগিয়ে, এবং তারা রিয়েল যে অরিজিনাল সিচুয়েশনটা সেটাও ইমিটেট করতে পেরেছে বলে এই লাইসিডিয়াসের মতামত। লাইসিডিয়াস মনে করেন যে তারা রিয়েল সিচুয়েশনটাকে তুলে ধরতে পেরেছে। লাস্ট অন
জন ড্রাইডেনের যে ভিউজটা তুলে ধরেছে নেয়ান্ডার, তিনি তার মতামত ব্যক্ত করছেন এইভাবে যে সে সরাসরি কাউকে ব্লেম করছে না। বাকি তিনজন কিন্তু আমরা দেখেছি ক্রাইটস এনশিয়েন্টদেরকে সাপোর্ট করেছে, দেন আমাদের লাইসিডিয়াস তিনি ফ্রেন্সদেরকে সাপোর্ট করেছেন, এবং এর পাশাপাশি আমরা ভিতরে যে দেখেছি ইউজিনিয়াস তিনি সাপোর্ট করেছেন মডার্ন ড্রামাটিস্টদের। লাস্ট টন যিনি নেন্ডার, তিনি তিনজন আর কাউকেই ব্লেম করছে না, আই মিন তিনজন যে সাপোর্ট করেছে তাদের কাউকেই ব্লেম করছে না। সে মেনে নিচ্ছে যে ফ্রেন্স সুপার ফ্রেন্স ড্রামাটিস্টদেরকে তাদেরও ফেমাসনেস রয়েছে, কিন্তু সে সরাসরি এলিজাবেথেন ড্রামা এইদিকে এর গ্রেটনেস গুলো দিক থেকে গ্রেটনেস গুলো নিয়ে আলোচনা করতে পারছে। তার মতে এলিজাবেথেনরা সব থেকে বেশি সাকসেসফুল ছিল লাইফকে ইমিটেট করার দিক থেকে। সেটা কিভাবে? আমরা যদি দেখি এলিজাবেথেন বলতে আমরা শেক্সপিয়ারকে বলতে পারি যে শেক্সপিয়ারের এটা হচ্ছে এলিজাবেথেন এইজটা। সো তিনি কিন্তু থ্রি ইউনিটিকে ভায়োলেট করেছে, সাথে সাথে কমেডি এবং ট্র্যাজেডি এই দুইটাকে মিঙ্গেল করেছে। আমরা যদি সেকেন্ড ইয়ারের একটা অ্যাজ ইউ লাইক ইট রোমান্টিক কমেডির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে কিন্তু ট্র্যাজিক কমেডি এবং কমেডি দুইটাকে মিঙ্গেল করেছে। অর্থাৎ এটাই আসলে জীবনে শুধুমাত্র ট্র্যাজেডি থাকবে কমেডি থাকবে না, এটা কিন্তু আসলে হয় না। সো এই দিক থেকে খেয়াল রেখে নেন্ডার মনে করে যে এলিজাবেথেনরাই হচ্ছে বেস্ট, কারণ তারা ট্র্যাজেডি এবং কমেডি দুইটাকে মিঙ্গেল করেছে। আর কি করেছে সেটা হচ্ছে এলিজাবেথেনরা তাদের ড্রামার ভিতরে সাবপ্লটস রেখেছে। এটা কিন্তু এক ধরনের থ্রি ইউনিটিকে ভায়োলেটস করে, কারণ আমরা জানি যে থ্রি ইউনিটির ভিতরে সাবপ্লট কিন্তু থাকতে পারবে না, শুধুমাত্র একটা মেইন প্লট থাকতে পারবে, সিঙ্গেল অ্যাক্ট। সিঙ্গেল প্লটটা থাকার কারণে কোনো সাবপ্লট না থাকার কারণে তাদের কিন্তু ড্রামা কিন্তু খুব বেশি ডেভেলপ হয় না, তাদের ক্যারেক্টার গুলো খুব বেশি ইনভেস্ট করতে পারে না, তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট প্লট গুলো ডেভেলপমেন্ট হয় না সাবপ্লটস না থাকার কারণে। কিন্তু আমরা যদি অ্যাজ ইউ লাইক এর দিকে তাকাই এবং আমাদের এই সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে যে ম্যাকবেথ রয়েছে, অর্থাৎ শেক্সপিয়ারের বাকি যেগুলো ড্রামা রয়েছে সবগুলো কিন্তু আমরা ফার্স্ট অ্যাক্ট দেখতে পাই, পাশাপাশি মেইন প্লটের পাশাপাশি সাবপ্লট দেখতে পাই। সো এই সাবপ্লট গুলো প্লটকে ডেভেলপমেন্ট করে এবং ড্রামার লেন্থটাকে বাড়িয়ে দেয়। এই জন্য তিনি এলিজাবেথেনদেরকে সাকসেস বলেছেন। এর পাশাপাশি তিনি আরো বলছে যে এরিস্টটল মনে করেন যে ড্রামা 24 আওয়ার্সের মাঝে শেষ হতে হবে, কিন্তু নেন্ডার মনে করেন যে 24 আওয়ার্সের মাঝে একজন ক্যারেক্টারের রিয়েল শেপটা ফুটে ওঠে না। আই মিন এটা আমরা জানি যে একজন মানুষকে যদি এনাফ টাইম না দেওয়া হয় তাহলে তার রিয়েল যে ক্যারেক্টারটা আমরা ফুটিয়ে তুলতে পারি না। যেহেতু এনশিয়েন্টরা মাত্র 24 আওয়ার্স টাইম দিচ্ছে, সো এখানে একটা ক্যারেক্টার সরাসরি ফুললি ভাবে ডেভেলপ করতে পারছে না। এই জন্য শেক্সপিয়ার এটাকে ভায়োলেট করেছে, কারণ আমরা দেখেছি যে সে লং ডিউরেশন নিয়ে সে তার ড্রামা লিখেছে। এই জন্যই অডিয়েন্সদের মাঝে এই এলিজাবেথেন যে ড্রামাটিস্টরা রয়েছে তারা আসলে অডিয়েন্সদের রিকোয়ারমেন্টে রয়েছে, যেটা অডিয়েন্সদের যে চাহিদা সেটা পূরণ করতে সক্ষম হয়েছে বলে নেন্ডারের ধারণা। আমি আগেই বলেছি যে নেন্ডার হচ্ছে জন ড্রাইডেনের মাউথ স্পিকার, অথবা জন ড্রাইডেনের ধারণাটা টোটালি হোল্ড করছে এই নেন্ডার। সো নেন্ডার এখানে আরো বলছে যে শেক্সপিয়ার এমন একজন মানুষ যার মাঝে এনশিয়েন্ট মডার্ন অর্থাৎ সব এইজের সবকিছুই যেন শেক্সপিয়ারের মাঝে সীমাবদ্ধ রয়েছে। শেক্সপিয়ার যেন সবকিছু নিয়ে একজন শেক্সপিয়ার, এবং শেক্সপিয়ারকে সে হোমারের সাথে কম্পেয়ার করেছে, এবং ফাদার অফ ড্রামাটিক পোয়েট হিসাবেও
তিনি অক্ষত রয়েছেন। আরো বলেছেন জনসন হচ্ছে ভার্জিন, আর এইভাবেই এলিজাবেথানরা সব থেকে বেশি সুপারিয়র সমস্ত এইজের ড্রামাটিস্টদের থেকে, কারণ তাদের ড্রামার ভিতরে ভ্যারাইটি অফ থিমস, ইমোশনস, ওয়েট এই সবগুলোর একটা ভ্যারিয়েশন ছিল। আর তিনি আরো মনে করেন যে এভাবেই আসলে তারা রিয়েল লাইফটাকে ইমিটেট করতে পেরেছে, কারণ লাইফে শুধুমাত্র ট্র্যাজেডি থাকবে, শুধুমাত্র হাসি ঠাট্টা থাকবে এটা না, লাইফ সবকিছু মিলিয়েই হচ্ছে লাইফ। সো রিয়েল ভাবে ইমিটেশন করার দিক থেকে এই এলিজাবেথানরাই সব থেকে বেশি সাকসেস। এরপরে তিনি নেন্ডার এবং ক্রাইটস তারা দুইজনে ড্রামার জন্য ব্লাঙ্ক ভার্স নাকি রাইমস এই কোনটা বেশি প্রযোজ্য বা কোনটা বেশি অ্যাডাপ্টেড এটা নিয়ে আলোচনা করেছেন। ক্রাইটস বলেছেন যে ব্লাঙ্ক ভার্স বেশি অ্যাডাপ্টেড হতে পারে বা বেশি প্রযোজ্য হতে পারে, এটা বেশি ভালো মনে হয়। এবং নেন্ডার বলেছে রাইমস। শেষের দিকে আসলে আমরা দেখতে পাই যে তারা কথা বলতে বলতে সামারসেটের যে হাউস রয়েছে সেখানে আসলে পৌঁছে যায়, এবং উইদাউট গিভিং এনি কনক্লুডিং সেন্টেন্স, তারা কোনো কনক্লুশন না দিয়েই কার অভিমতটা কার মতামতটা সব থেকে বেশি ফেমাস এটা না দিয়েই তারা তাদের এই কথাগুলোকে সমাপ্ত করে। এর মাঝেই এই ড্রামাটিক পরিস্থিতিটা শেষ হয়। আমি যদি শুরু থেকে আবার শেষ পর্যন্ত একটু বলি, An Essay of Dramatic Poesy, জন ড্রাইডেন এর লেখা। এখানে চারজন ব্যক্তিকে সে মেনশন করেছে, ক্রাইটস, ইউজিনিয়াস, লাইসিডিয়াস এন্ড নেন্ডার। এই চারজনের মাঝে নেন্ডার হচ্ছে তার ধারণাটাকে হোল্ড করছে, তার অপিনিয়নটাকে হোল্ড করছে। নেন্ডার তার অভিমতটা আমরা শেষে দেখতে পেয়েছি। শুরুতে দেখতে পেয়েছি যে আমরা এই চারজন ব্যক্তি তারা বোটে করে যাচ্ছিলেন, তারা একটা ব্যাটেল দেখবে ইংল্যান্ডে বা নেদারল্যান্ডের মাঝে যেটা হচ্ছে, এবং তারা কথা বলতে বলতে মডার্ন লিটারেচার নিয়ে এবং তার লিটারেচারে কোন এইজের ড্রামাগুলো সব থেকে বেশি বিখ্যাত এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছিলেন। ক্রাইটস মনে করে এনশিয়েন্টের সব থেকে বেশি সাকসেসফুল, ইউজিনিয়াস মনে করে মডার্নরা বেশি সাকসেসফুল, লাইসিডিয়াস মনে করে সব থেকে ফ্রেঞ্চ ড্রামাটিস্টরা রয়েছে তারা বেশি সাকসেসফুল। অ্যাট লাস্ট সর্বশেষে নেন্ডার জন ড্রাইডেনের ভিউটা তুলে ধরেছেন। সে বলেছেন যে এলিজাবেথানরাই হচ্ছে সব থেকে বেশি সাকসেসফুল ইমিটেশন অফ লাইফের দিক থেকে, এবং তারা অডিয়েন্সদের চাহিদাটা সব থেকে বেশি পূরণ করতে পেরেছে বলে নেন্ডারের ধারণা। এরপর আমরা দেখতে পেয়েছি যে রাইমের দিক থেকে এবং ব্লাঙ্ক ভার্স একজন নেন্ডার সাপোর্ট করেছে রাইম, এবং কাইট সাপোর্ট করেছে ব্লাঙ্ক ভার্স, এবং উইদাউট কোন কনক্লুশন ছাড়াই তারা আসলে এটা শেষ করে নেয়। এবং এই ছিল আজকের ড্রামাটিক পোয়েসি নিয়ে সংক্ষিপ্ত শর্ট সামারি। আশা করি কিছুটা হলেও সবার উপকারে আসবে, এবং বাকি যেগুলো রয়েছে, বাকি যে চারটা ক্রিটিসিজম রয়েছে একের পর এক আমি চেষ্টা করব বাকিগুলো নিয়ে আলোচনা করার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।